আজকে আমরা কথা বলবো ইসরায়েলের উপর ইরানের যে সাম্প্রতিক হামলাগুলো হলো সেগুলো নিয়ে। আমাদের কাছে যে তথ্য আছে তার ভিত্তিতে একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব এর পেছনের কৌশল আর এর প্রভাবগুলো কি। ঠিক। মূল ফোকাসটা থাকবে ইরান ঠিক কিভাবে কোন পদ্ধতিতে ইসরায়েলের ভেতরে টার্গেট করছে, কি ধরনের অস্ত্র ব্যবহার করছে, আর ইসরায়েলের যে শক্তিশালী ডিফেন্স সিস্টেম সেটাকে কিভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে। একদম। আমরা দেখব কোন কোন অস্ত্র ব্যবহার হচ্ছে, কোন জায়গা থেকে হামলাগুলো চালানো হচ্ছে, ইসরায়েলের কোথায় কোথায় টার্গেট করা হচ্ছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইসরায়েলের এত যে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা ভেদ করার জন্য ইরান ঠিক কি কৌশল নিচ্ছে। আচ্ছা, তাহলে প্রথমেই আসি অস্ত্রের কথায়। শুনে যা মনে হচ্ছে ইরান তো বেশ কয়েক ধরনের অস্ত্র একসাথে ব্যবহার করছে। এটা কি একটা মিশ্র কৌশল? হ্যাঁ, একদম তাই। এটা শুধু এক ধরনের অস্ত্র দিয়ে আক্রমণ নয়, ওরা বিভিন্ন অস্ত্রের একটা কম্বিনেশন ব্যবহার করছে। যেমন ধরুন, দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল আছে শাহাব সিরিজের মতো, যেগুলো বেশ দূর থেকে ইরানের ভেতর থেকেও ইসরায়েলের গভীরে গিয়ে আঘাত আনতে পারে। আবার ফাতে সিরিজের মতো কিছু মিসাইল আছে যেগুলোর পাল্লা কিছুটা কম কিন্তু খুব নিখুঁত। এগুলো সম্ভবত সিরিয়া বা ইরাকের মতো কাছের জায়গা থেকে ছোড়া হচ্ছে নির্দিষ্ট সামরিক টার্গেটে হিট করার জন্য। আর এর সাথে তো ক্রুজ মিসাইল আর ড্রোনের কথাও খুব শোনা যাচ্ছে। সেগুলোর ভূমিকাটা কি এই মিশ্র কৌশলে? হ্যাঁ, ক্রুজ মিসাইলও আছে, যেমন সাউমার। এগুলোর বিশেষত্ব হলো এরা বেশ নিচু দিয়ে উড়তে পারে, তাই রাডারে ধরাটা একটু কঠিন হয়ে যায়। এগুলো সাধারণত গুরুত্বপূর্ণ স্থাপনা, ধরুন সামরিক বা পরিকাঠামোগত টার্গেটে ব্যবহার হয়। আচ্ছা। আর আছে আত্মঘাতী ড্রোন, এই যে শাহেদ 136 বা 131, এগুলোর নাম তো আমরা প্রায় শুনছি। এগুলো কিন্তু ঝাঁকে ঝাঁকে পাঠানো হচ্ছে। ঝাঁকে ঝাঁকে? হ্যাঁ, এর মূল উদ্দেশ্য শুধু লক্ষ্যবস্তুতে আঘাত করা নয়, বরং ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে একেবারে ব্যস্ত করে ফেলা, ওভারওয়েলম করা। অনেকটা সস্তা টোপের মতো ব্যবহার করে দামি মিসাইলগুলোর জন্য পথ পরিষ্কার করা। ও, বুঝতে পারলাম। ড্রোনগুলো দিয়ে ডিফেন্স সিস্টেমকে বিভ্রান্ত করা হচ্ছে। ইন্টারেস্টিং। ঠিক। তাহলে শুধু একদিক থেকে বা এক রকমের অস্ত্র নয়, বরং একটা বেশ সমন্বিত আক্রমণ। এখন প্রশ্ন হলো, এই সব অস্ত্র আসছে কোথা থেকে? পুরোটাই কি ইরানের মাটি থেকেই? দেখুন, বেশিরভাগ দূরপাল্লার যে ব্যালিস্টিক মিসাইল সেগুলো ইরান থেকেই আসছে বলে মনে করা হচ্ছে। তবে এখানে প্রক্সি অঞ্চলগুলোর ভূমিকাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রক্সি অঞ্চল প্রক্সি হলো যেখানে ইরান সরাসরি নিজের নামে না লড়ে, তাদের সমর্থিত স্থানীয় গোষ্ঠীগুলোর মাধ্যমে হামলা চালাচ্ছে। যেমন ধরুন সিরিয়া, ইরাক, এমনকি ইয়েমেন থেকেও কিছু হামলা চালানোর খবর আসছে। ও আচ্ছা। হিজবুল্লাহ বা হুথিদের মতো যে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো আছে তারাই এক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করছে বলে মনে করা হয়। কিছু জল্পনা অবশ্য আছে যে নৌযান থেকেও মিসাইল ছোড়া হয়েছে কিনা, তবে সেটা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। বোঝা গেল, তার বিভিন্ন জায়গা থেকে আক্রমণ আসছে। আচ্ছা, আর ইসরায়েলের ভেতরে কোথায় কোথায় টার্গেট করা হচ্ছে? শুধু কি সামরিক স্থাপনা? না, দেখুন, টার্গেট শুধু সামরিক নয়। অবশ্যই বিমান ঘাঁটি, মিসাইল ডিফেন্স সিস্টেম যেখানে বসানো আছে, গোয়েন্দা কেন্দ্র, এগুলো প্রধান লক্ষ্যবস্তু। কিন্তু এর পাশাপাশি আমরা দেখছি তেল আবিব, হাইফা, বেরশেবার মতো বড় শহরগুলোতেও হামলা হয়েছে বা অন্তত চেষ্টা করা হয়েছে। বেসামরিক এলাকাতেও? হ্যাঁ, এতে সাধারণ মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে, অনেকে আহতও হয়েছেন। আরেকটা দিকও আছে, সেটা হলো কিছু প্রতীকী লক্ষ্যবস্তু, যেমন ধরুন বেরশেবার সরকা হাসপাতালের মতো জায়গার হামলা বা সরকারি ভবন, এমনকি শোনা গেছে শিশু যত্ন কেন্দ্রকেও নাকি টার্গেট করার চেষ্টা হয়েছে। হাসপাতাল, শিশু যত্ন কেন্দ্র, এর কারণ কি হতে পারে? এর উদ্দেশ্যটা শুধু সামরিক ক্ষতি করা নয়, বরং এর মাধ্যমে মানুষের মনে ভয় তৈরি করা, একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা। এটা এক ধরনের রাজনৈতিক বার্তাও বটে। বেশ গম্ভীর বিষয়। কিন্তু ইসরায়েলের যে ডিফেন্স সিস্টেমের কথা আমরা শুনি, আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো সিস্টেম, এগুলো তো খুবই শক্তিশালী। এগুলো ভেদ করা কি এত সহজ? না, সহজ তো একেবারেই নয়। ইসরায়েলের এই প্রতিরক্ষা ব্যবস্থাটা কিন্তু বহুস্তরীয়, বিভিন্ন ধরনের হুমকির জন্য বিভিন্ন সিস্টেম। একদম কাছে রকেট বা মোটরের জন্য আছে আয়রন ডোম। হ্যাঁ, ওটার কথা তো খুব শোনা যায়। মাঝারি পাল্লার মিসাইল বা রকেটের জন্য আছে ডেভিড স্লিং।
আর অনেক দূর থেকে আসা বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর জন্য আছে অ্যারো সিস্টেম, যেমন অ্যারো 3। এটা নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা আর অত্যাধুনিক একটা প্রতিরক্ষা ব্যবস্থা। তাহলে ইরান এটাকে চ্যালেঞ্জ করছে কিভাবে? এত উন্নত সিস্টেম ভেদ করে কিভাবে? ইরানের মূল কৌশলটা হল স্যাচুরেশন, মানে একসঙ্গে বিপুল পরিমাণে মিসাইল আর ড্রোন দিয়ে আক্রমণ চালানো। ধরুন একবারে শত শত মিসাইল আর ড্রোন একসাথে ছোড়া হচ্ছে। শত শত একসাথে? হ্যাঁ, এর মধ্যে অনেকগুলোই হয়তো কম দামি ড্রোন। এই ড্রোনগুলো ব্যবহার করা হচ্ছে ডিফেন্স সিস্টেমটাকে ব্যস্ত আর বিভ্রান্ত করার জন্য, মানে ডিকয় হিসেবে, যাতে আসল মানে বেশি শক্তিশালী মিসাইলগুলো এই ফাঁকে ঢুকে পড়তে পারে। আচ্ছা। তাছাড়া শুধু সংখ্যায় বেশি নয়, আক্রমণগুলো আসছে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন উচ্চতায়, আবার বিভিন্ন গতিতে। সব মিলিয়ে ইসরায়েলি ডিফেন্স সিস্টেমের উপর একটা প্রচণ্ড চাপ তৈরি করা হচ্ছে। তার মানে দাঁড়াচ্ছে এত শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরেও কিছু আক্রমণ সফল হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে। হ্যাঁ, দেখুন, ইসরায়েলি এবং তাদের মিত্রশক্তি যেমন আমেরিকা, ব্রিটেন, জর্ডান, এদের সম্মিলিত প্রচেষ্টায় বেশিরভাগ আক্রমণই কিন্তু প্রতিহত করা সম্ভব হচ্ছে। কিন্তু যখন এত বিপুল সংখ্যায় এত সমন্বিতভাবে আক্রমণ আসে, তখন 100% ঠেকানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই কিছু মিসাইল বা ড্রোন ঠিকই প্রতিরক্ষা ভেদ করে ইসরায়েলের ভেতরে গিয়ে আঘাত হানছে, আর তার ফলেই ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটছে। আর এই ক্ষয়ক্ষতির বিষয়টা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। শেষ যে খবর পাওয়া গেছে তাতে 240 জনেরও বেশি ইসরায়েলি আহত হয়েছেন। কারো কারো অবস্থা বেশ আশঙ্কাজনক। ভবন, রাস্তাঘাট, অন্যান্য পরিকাঠামোর তো ক্ষতি হচ্ছে, এমনকি হাসপাতালের মতো জায়গাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। আর এর বাইরেও একটা বড় প্রভাব পড়ছে সাধারণ মানুষের মনে। ক্রমাগত সাইরেনের শব্দ, শেল্টারে আশ্রয় নেওয়া, এসবের কারণে ব্যাপক আতঙ্ক আর মনস্তাত্ত্বিক চাপ তৈরি হচ্ছে। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে আনি, যা বোঝা যাচ্ছে ইরান আসলে বিভিন্ন ধরনের অস্ত্রের একটা মিশ্রণ ঘটাচ্ছে, সরাসরি নিজের ভূমি এবং প্রক্সি অঞ্চল ব্যবহার করে বিভিন্ন দিক থেকে আক্রমণ চালাচ্ছে। আর তাদের মূল কৌশল হল একযোগে বিপুল আক্রমণ করে ইসরায়েলের শক্তিশালী ডিফেন্স সিস্টেমকে পরাস্ত করা বা অন্ততপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলা। একদম। আর লক্ষ্যবস্তু শুধু সামরিক নয়, বেসামরিক এবং প্রতীকী স্থানে হামলা করে তার একটা মনস্তাত্ত্বিক যুদ্ধের আবহ তৈরি করতে চাইছে। ঠিক তাই। এই ঘটনাগুলো আসলে আধুনিক যুদ্ধের একটা খুব জটিল দিক তুলে ধরছে। একদিকে যেমন রয়েছে অত্যাধুনিক, মানে খুব সফিস্টিকেটেড প্রতিরক্ষা প্রযুক্তি, অন্যদিকে সেই প্রযুক্তিকে চ্যালেঞ্জ জানানোর জন্য রয়েছে তুলনামূলকভাবে সস্তা কিন্তু বিপুল সংখ্যক অস্ত্রের সমন্বিত ব্যবহার। এটা সত্যিই ভাবনার বিষয় যে সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাও কি এই ধরনের ব্যাপক ও সমন্বিত আক্রমণের মুখে সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারে। এই প্রশ্নটা কিন্তু ভবিষ্যতের যুদ্ধকৌশল নির্ধারণে একটা বড় ভূমিকা রাখতে পারে। অবশ্যই এই বিষয়টি নিয়ে আরও গভীর বিশ্লেষণের অবকাশ রইল। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।